আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে মৃদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফোর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। বিদ্রোহীরা সিরিয়া দখলের পর দেশ ছেড়ে মস্কোতে আশ্রয় নিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ইসরায়েলি সেনাদের সিরিয়ায় অনুপ্রবেশ ও সীমান্তে ট্যাঙ্ক মজুদ। সব প্রক্রিয়া শেষে শেখ হাসিনাকে আনতে ভারতের কাছে প্রস্তাব দেওয়া হবে জানালো প্রেস উইং। নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টাই ঘোষণা করবেন। এবং সেন্ট কিটসে প্রথম ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের হার, 5 উইকেটের জয় সিরিজে এগিয়ে গেল ক্যারিবীয়রা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার পরিবারের সদস্যদের সঙ্গে বর্তমানে মস্কোতে অবস্থান করছেন। বিদ্রোহী যোদ্ধাদের প্রধান নেতা আবু মোহাম্মদ আল জুলানি এক ভাষণে বলেছেন, এই বিজয় সিরিয়ার সব মানুষের। এদিকে প্রেসিডেন্ট আসাদের দেশ ত্যাগের পর ইসরায়েলি সেনারা সিরিয়ায় অনুপ্রবেশ করেছে ও বিভিন্ন সীমান্তে ট্যাঙ্কের বহর রেখেছে। বিস্তারিত সুব্রত কাহিনীর রিপোর্টে। সিরিয়ায় বিদ্রোহী যোদ্ধাদের মাত্র 12 দিনের অভিযানের মাথায় ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করে সপরিবারে মস্কোতে আশ্রয় নিয়েছেন বাশার আল আসাদ। রাশিয়া তাদের বসবাসের অনুমতিও দিয়েছে, এমন খবর প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। এমনকি সিরিয়া পরিস্থিতি নিয়ে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদের দ্বিপাক্ষিক সংলাপের আহ্বান জানিয়েছে মস্কো। সিরিয়ার রাজধানী দামেস্কে একটি মসজিদে ভাষণ দিয়েছেন বিদ্রোহী যোদ্ধাদের প্রধান নেতা আবু মোহাম্মদ আল জুলানি। তিনি বলেছেন, এই বিজয় সিরিয়ার সব মানুষের। তিনি জানান, ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকবেন ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি। প্রেসিডেন্ট আসাদ দেশ ত্যাগ করার পর সিরীয় ভূখণ্ডে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করেছে ইসরায়েল। এমনকি সীমান্তের বিভিন্ন এলাকায় ট্যাঙ্কের বহরও মজুত রেখেছে। 1974 সালের পর প্রথমবারের মতো সীমান্ত অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করল ইসরায়েলি সেনারা। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের বিলাসবহুল বাসভবনে ঢুকে লুটপাট চালিয়েছে উৎসুক জনতা। এছাড়া রাজধানী দামেস্ক দখল ও ইরানি দূতাবাসে হামলা চালিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা। 1971 থেকে 2000 সাল পর্যন্ত সিরিয়ার ক্ষমতায় ছিলেন বাশারের বাবা হাফিজ আল আসাদ। বাবার মৃত্যুর পর ক্ষমতার মসনদে বসেন বাশার। আরব বসন্তের সময় 2011 সালে বাশার বিরোধী বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে তা রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নেয়। নতুন করে অভিযান শুরু করে বিদ্রোহ গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। অভিযান শুরুর 12 দিনের মাথায় বাশার দেশ ত্যাগ করে। এর মধ্য দিয়ে অবসান হল আসাদ পরিবারের 53 বছরের শাসন। সুব্রত গাইন, চ্যানেল আই। বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্যে আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভারতের কোনো কূটনৈতিক বাংলাদেশে আসছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লিতে সাংবাদিক মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে পররাষ্ট্র সচিব মিশ্রির। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর এই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে শামিল হচ্ছে দুই দেশ। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে বলা হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে চায় সরকার। এর আগে সব প্রক্রিয়া সম্পন্ন করে এই বিষয়ে ভারতের কাছে বাংলাদেশ প্রস্তাব রাখবে বলে জানানো হয়েছে। নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত। প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলেও সংবাদ সম্মেলনে বলা হয়েছে। জগন্মারিথার রিপোর্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে রোববার তার সরকারি বাসভবনে সাক্ষাৎ করেছেন ফেসবুকের মূল সংস্থা মেটার মানবাধিকার নীতির পরিচালক মিরান্ডা সেসন্সকে। এছাড়া আইএমএফ ও বিশ্বব্যাংকের উপদেষ্টা এবং ইউএনডিপির সাবেক প্রধান লর্ড মার্ক মালোস প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উঠে আসে রাজনৈতিক এবং সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ। শেখ হাসিনার এক্সট্রাডিশনের ব্যাপারে আমাদের গভর্নমেন্টের অবস্থান খুব স্পষ্ট, ক্লিয়ার। আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই। প্রসিডিউরটা আমরা কমপ্লিট করছি।
সেটা কমপ্লিট করার পরে আমরা ফর্মালি অ্যাপ্রোচ করব ইন্ডিয়াকে তাকে এক্সট্রাডিশন করার জন্য। 2025 সালের নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্যেরও উত্তর দেওয়া হয় সংবাদ সম্মেলনে। এটা পুরোপুরি ওনার ব্যক্তিগত মতামত। প্রধান উপদেষ্টার কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ইলেকশন ডেট এখনো পর্যন্ত আসে না, এবং প্রধান উপদেষ্টা এবং ইলেকশন কমিশনই এটা প্রধান উপদেষ্টা এটা করবে যে ইলেকশনটা কবে হবে। ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের সময় সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হতে পারে। আমরা অবশ্যই চাবো যে ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্কটা সেটা আরো বেটার জায়গায় যাক, যাতে দুই দেশের মানুষই এটার বেনিফিটটা পায়। এবং এট দ্য সেম টাইম আমরা যেটা চাচ্ছি যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা যত ন্যায্যতা, সমতা এবং একটা মর্যাদাপূর্ণ হয়, সেটা আমাদের ফোকাস। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার মনে করছে না বাজারে ভোজ্য তেলের সংকট আছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। নারী জাগরণের অগ্রদূত মহিষী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম মৃত্যু দিবস আজ। দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া পদক 2024 প্রদান সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া আজ সকালে রংপুর বাংলা একাডেমি আলোচনা সভার আয়োজন করেছে। নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়ার অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা উভয়ই বেগম রোকেয়া পদক 2024 পেতে যাওয়া নারীদের অভিনন্দন জানিয়েছেন। বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার জন্মগ্রহণ করেন। তার মাত্র 52 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার জন্ম ও মৃত্যুর দিনটি রোকেয়া দিবস হিসেবে পালন করে বাংলাদেশ। বেগম রোকেয়ার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে মতিচুর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধবাসিনী প্রভৃতি। এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ 2024। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে 5 উইকেটে জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। টানা 11 ওয়ানডে পর বাংলাদেশের বিপক্ষে জয় পেল ক্যারিবীয়রা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনার তানজিদ তামিম, ক্যাপ্টেন মেহেদী মিরাজ ও অভিজ্ঞ মাহমুদুল্লাহর হাফ সেঞ্চুরিতে 6 উইকেটে 294 রান তোলে বাংলাদেশ। মাহমুদুল্লাহ অপরাজিত 50 ও জাকির আলীর 40 বলে 48 রানের ইনিংসে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় টিম টাইগার্স। জবাবে ব্যাট করতে নেমে 27 রানে 2 উইকেট হারায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় উইকেটে কেসি কার্টি ও সেই হোপ 67 রানের পার্টনারশিপ গড়েন। এরপর হোপ ও রুদারফোর্ডে 99 রানের পার্টনারশিপে ম্যাচ বাংলাদেশের নাগালের বাইরে চলে যায়। হোপ 88 বলে 86 রান করে সাজঘরে ফেরেন। রুদারফোর্ড 80 বলে 113 রানের দুর্দান্ত ইনিংসে 14 বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। বুধবার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। কমপক্ষে 5 বার প্রধান বিচারপতির পদোন্নতি আটকে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। মেধা এবং যোগ্যতার পরিবর্তে দলীয় অনুগত্য কায়েমের অংশ হিসেবে এটি করা হয়েছিল বলে অভিযোগ করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ওই আলোচনায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট এবং বিকৃত করেছিল বিগত সরকার। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে গণমুখী এবং জনগণ কেন্দ্রিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার কাজ চলছে বলে তিনি জানান। রিজওয়ান রিপোর্ট। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে সুশাসনের জন্য গণকেন্দ্রিক সংস্কার বিষয়ক 2 দিনের সম্মেলন। উদ্বোধনী পর্বে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার পরিবর্তন হলেই কি শাসন ব্যবস্থার পরিবর্তন হয়? যেহেতু আমরা সরকার বদল করে যদি আমরা পূর্বের সেই একই প্রক্রিয়ার ভিতরে থাকি, তাহলে কিসের জন্য মানুষগুলো প্রাণ দিল? কিসের জন্য এই মানুষগুলো এত ত্যাগ স্বীকার করলো? মেধা এবং তাদের যে বিদ্যা, তার কোনো স্বীকৃতি ছিল না। একটি জাতিকে পিছনে আটকে রাখার মতো এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না। 5 টাইমস ওনাকে, ওনার পদোন্নতিকে আটকে রেখে ওনার যারা জুনিয়র ছিল তাদের পদোন্নতি দেওয়া হয়েছে অন্তত 5 বার। এত বড় অন্যায় বিচার ব্যবস্থার ভিতরে আমার জীবনকালে আমি এতভাবে দেখি নাই। সহ আয়োজক ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, সরকারের প্রতি আস্থা না থাকলে সংস্কার ফলপ্রসূ হয় না।
to strengthening citizen voice and agency. We need platforms that genuinely empower citizens, especially youth, women, and marginalized groups, to make and influence decisions. Their voices must not be optional. They are essential. I come from Switzerland, a tiny little country at the heart of Europe. Landlocked, we have no access to sea, we have no natural resources. What we have people. ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পাওয়া সংস্কারের সুযোগের সদ্ব্যবহার করার প্রতিশ্রুতি দেন প্রধান বিচারপতি। সততার বদলে সততা, অধিকারের বদলে বঞ্চনা, বিচারের বদলে নিপীড়ন, আশ্রয়ের বদলে নির্যাতনকে স্বাভাবিক ব্যাপারে পরিণত করা হয়েছে। অথচ এরকম সমাজ ও রাষ্ট্র আমরা চাইনি। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়েই আমাদেরকে নতুন করে যাত্রা শুরু করতে হবে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪-এর শিক্ষার্থী জনতার আন্দোলনের চেতনা ধারণ করে আগামীর দেশ গঠন হবে আশা প্রধান বিচারপতির। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। গত 18 বছরও দখলমুক্ত হয়নি দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় দারুল এহসান। আর এ কারণে শত শত কোটি টাকার জমিদাতা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর সৈয়দ আলী আশরাফের স্বপ্ন বাস্তবায়িত হয়নি এখনো। নামে বেনামে লোপাট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকা। মোস্তাফলিকের রিপোর্ট। ইসলামাবাদ, জাকার্তা ও কায়রোতে পরপর কয়েক বছরের বিশ্ব মুসলিম মনীষী সম্মেলনে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ভিন্নধারার বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার শুরুতেই পরিচিতি পায় এই বিশ্ববিদ্যালয়। হায়ার এডুকেশন অন দ্য বেসিস অফ প্রিন্সিপালস অব হোলি কুরআন অ্যান্ড সুন্নাহ, এই মূলনীতির ভিত্তিতে এটি প্রতিষ্ঠার দায়িত্ব পান ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সৈয়দ আলী আশরাফ। ১৯৮৬ সালে ৬ সদস্যের দারুল ইহসান ট্রাস্ট গঠন করেন তিনি। সাভারের গণকবাড়িতে নিজের ১৩ একর জমি দান করে দেন বিশ্ববিদ্যালয়কে। নিজের থাকার অংশটুকু বাদে ধানমন্ডির ৯A রোডের ২১ নম্বর প্লটের নিজের দুটো বাড়িও দান করেন। ১৯৯৩ সালে সরকারি অনুমোদন পায় বিশ্ববিদ্যালয়টি, কিন্তু ২০০৬ সালে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তিতে ভাগ বসাতে আসে প্রভাবশালী একটি রাজনৈতিক মহল। এশারফ হোসেন নামে এক ব্যক্তি সে দুর্নীতি করেছিল, এই জন্য তাকে বিতাড়িত করা হয়েছিল। সে করল কি, ২০০৬ সালে এই দারুল ইহসান ট্রাস্টের রেজিস্ট্রেশন ক্যান্সেল করবার জন্য একটি মামলা করলো সহকারী জজের আদালতে ঢাকাতে। সে রেজিস্ট্রেশন স্থগিত করবার জন্য আর একটা দরখাস্ত করলো, কিন্তু কোর্ট রেজিস্ট্রেশন স্থগিত করলো না, রেজিস্ট্রেশন চলল। প্রতিষ্ঠাতা সৈয়দ আলী আশরাফের মৃত্যুর পর বাধাগ্রস্ত হতে থাকে শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকেও আসে নিষেধাজ্ঞা। ভিত্তিহীন মামলাগুলো আদালতে বাতিল হলেও আজও সম্পত্তি বুঝে পায়নি ট্রাস্টি বোর্ড। সম্প্রতি ঢাকার পুলিশ সুপার ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়। আমাদের তো বৈধ কমিটি, আমি বৈধ চেয়ারম্যান, কোর্ট অর্ডার দিয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও আসছে না, করছে না। তো আমরা তো এই ডাকাতের মতো জোর জবরদস্তি করে ঢুকতে চাই না। তাদের মাছের বাজার, তরকারির বাজার এগুলো হলেই যথেষ্ট, লেখাপড়ার তো দরকার নেই তাদের। ট্রাস্টি দাবিদারদের বিরুদ্ধে হাজার হাজার জাল সার্টিফিকেট বিক্রি করে শিক্ষার্থীদের জীবন ধ্বংস করে দেওয়ারও অভিযোগ তাঁর। অনেক, মানে হাজার 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 লাখ, 3টে ইউনিভার্সিটি অল্প আয়াসে লেখাপড়া না করে সার্টিফিকেট নিয়েছে, তাদের পয়সা দিয়ে সার্টিফিকেট নিয়েছে, কোটি কোটি টাকা তারা আয় করেছে। তবে ট্রাস্টের দাবিদার অন্য একটি পক্ষ বলছে তারাই বৈধ। সৈয়দ আলী আশরাফ মৃত্যু পর্যন্ত আসিল 9 জন, এটা বাড়তে বাড়তে 26 জনে পৌঁছাইছে। কেমন এই 26 জনের মধ্যে এই ফয়জল কবির যে এখন রাস্তায় দাঁড়ায় আছে, উনি একজন। 26 জনের যে বডি কন্টিনিউ করছিল, সেই বডি এইটার বিরুদ্ধে একটা কেস করছে কমিটির ব্যাপারে। আমার তো কমিটি নিয়ে তো সমস্যা। আচ্ছা, দারুল ইউনিভার্সিটি তো 2016 সালে বন্ধ হয়ে গেছে, বন্ধই আছে, এটা এখন আমরা কেউ খুলি নাই। ইন দি মিনটাইম উনি যেহেতু একটা নতুন কমিটি করার জন্য দরখাস্ত দিয়েছে, সেই দরখাস্তের বিরুদ্ধে আমরা আপিল করছে। আপিলে তার এই কমিটিটাকে স্টে করে দিয়েছে টিল ডিসপোজাল অফ দ্য কেস। কেমন, তো এই অবস্থায় ওনার তো এখানে আসা, এখানে করা, আর 3 জন থাকে। 3 জনের মধ্যে আমি একজন, তারেক সাহেব বলে একজন, আর ফয়জল কবির একজন। তখন ফয়জল কবির একাই আমাদের সাথে লড়ছে। গণকবাড়ির ক্যাম্পাসে গিয়ে দেখা যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বড় একটি অংশ কাপড়ের গোডাউন হিসেবে ভাড়া দেয়া হয়েছে।
মোস্তফা মল্লিক, চ্যানেল আই, সাভার, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। তিনি আরও বলেন, বিএসএফ এর পক্ষ থেকে কোনো ধরনের উস্কানি দিলে এর প্রস্তুতি রয়েছে। সীমান্তে ভারতীয় জনগণ কোনো রকম অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে বাংলাদেশের জনগণ তার জবাব দেবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসনে সহায়তা কার্যক্রম। পিলখানায় বিজিবির সদর দপ্তরে জুলাই অভ্যুত্থানে আহত 7 জনের মাঝে সহায়তা প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও 100 জন আহত আন্দোলনকারী কিংবা ব্যক্তিবর্গকে আমরা পার্মানেন্টলি তাদের জীবনের পুনর্বাসনের ব্যবস্থা আগামী দিনগুলোর মধ্যে ইনশাআল্লাহ করব। অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি, ভৌগোলিক অখণ্ডতা, পিলখানা হত্যাকাণ্ড, আন্তর্জাতিক সম্পর্ক ও জুলাই অভ্যুত্থান সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন অতিথিরা। বাংলাদেশকে আজকে হোক কালকে হোক এই শেখ হাসিনাকে পুনর্বাসিত করবার পরিকল্পনা নিয়েই এদেরকে দিল্লিতে ভারতে জায়গা দিয়েছে। আজকে ভারতে এই নির্লজ্জ এই যে তার আস্ফালন, এই আস্ফালনের উপযুক্ত উত্তর দেবার জন্য অবিলম্বে আমাদেরকে প্রতিটি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দরকার। 24 পরবর্তী যে বাংলাদেশটা রয়েছে সেটি গড়ার জন্য আমরা সবাইকে একসাথে নিয়ে আমরা কাজ করতে চাই। ফেসিবাদ আর কোনো রূপে আমরা ফিরতে দিব না, এটা কোনো নামে আমরা ফিরতে দিব না। যেই ফেসিবাদ হয়ে উঠতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এবং আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবিকে দেশের অভ্যন্তরের কর্মকাণ্ড সীমিত করে সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিএসএফ এর থেকে কোনো ধরনের উত্তেজনা বা অন্যরকম কোনো কিছু ওটার প্রতিকার করবে হলো বিজিবি। ওই রকমের নির্দেশনা আছে, ওই রকমের নির্দেশনা আছে এবং ওই ধরনের প্রস্তুতিও আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যাকারীদের বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানানো হয় অনুষ্ঠানে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এবারে কৃষি সংবাদ। উৎপাদন খরচ বৃদ্ধির পাশাপাশি কাঙ্ক্ষিত বাজার দর না পেয়ে পান চাষে লোকসানের শঙ্কা করছেন যশোরের চাষিরা। অনেকেই এখন পান চাষ ছেড়ে অন্য চাষে ঝুঁকছেন। ব্যয়বহুল পান চাষে সরকারি প্রণোদনার ব্যবস্থার দাবি জানিয়েছেন চাষিরা। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। যশোরের পানের দাম ভালো হওয়ায় অনেক চাষী পান চাষের সাথে যুক্ত। তবে সার, কীটনাশক, শ্রম খরচ সহ আনুষঙ্গিক খরচ বেড়ে পান চাষ এখন ব্যয়বহুল হয়ে পড়েছে। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি নানা রোগবালাইয়ের কারণে এর উৎপাদন যেমন কমে গেছে, তেমনি বর্তমান বাজার দাম কম হওয়ায় চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। তবে খরচ এখন আপাতত বেশি, আগে সে কম ছিল, এখন বেশি। তাদের লাভ সংখ্যা কম, খড়ির দাম বেশি, সারের দাম বেশি, বিষির দাম বেশি। বড় ছাউনি দিতে গেলে অনেক খরচা হয়, এখন খোল দিতে হবে, খোলের দাম এখন বেশি, তারপরে কীটনাশক ব্যবহার করতে হবে। চাষিরা জানান, বর্তমান বাজার দর অনুযায়ী তাদের বিঘা প্রতি 20 থেকে 30,000 টাকা লোকসান হচ্ছে। চাষে যে পরিমাণে খরচ, সেই খরচের হিসেবে আমাদের এই চাষে কিন্তু চাষিরা আমরা খাইয়ে ফিরে আমরা বেঁচে থাকতে পারি। এই কাজে আমাদের কোনো লাভবানের কোনো আশা আমরা দেখতে পাই না। পান চাষে কৃষককে উৎসাহিত করতে ও ব্যবসায়ী সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে বলছেন কৃষি কর্মকর্তা। পান চাষে কিছু রোগবালাই হয়, তার মধ্যে পচা রোগ লাগে, গিট পচা রোগ। এক্ষেত্রে কৃষকদেরকে আমরা রিডমিল, গোল্ড, টিল্ট প্রয়োগ করার পরামর্শ দিয়ে থাকি। আমরা সবসময় কৃষকদের বলে থাকি যে পান চাষ করলে উঁচু জমিতে চাষ করতে হবে, যাতে বৃষ্টির পানি সহজে ওখানে না প্রবেশ করতে পারে। পাশাপাশি শীতকালে কুয়াশার হাত থেকে পান চাষ রক্ষা করা যায়, এই জন্য পানের বুরুজটা যাতে ভালোভাবে তৈরি করতে হয়, এই বিষয়ে আমরা কৃষকদের পরামর্শ দিয়ে থাকি। যশোরে চলতি বছরে পানের আবাদ হয়েছে 872 হেক্টর জমিতে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। পলিথিন ব্যবহারের উপর সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না কেউই। বই, খাতা, ঔষধ, মিষ্টি, কাঁচা বাজার সর্বত্রই চলছে পলিথিনের অবাধ ব্যবহার। বিকল্প ব্যবস্থা সহজলভ্য না হয় পলিথিনের ব্যবহার রোধ করা যাচ্ছে না বলছেন পরিবেশবাদীরা। পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা সৃষ্টিতে সমন্বিত ক্যাম্পেইন শুরু করেছে শরীয়তপুরের হাজী শরীয়তুল্লাহ মুক্ত স্কাউট ও মুক্ত রোভার স্কাউটস। শরীয়তপুর প্রতিনিধি SM মজিবুর রহমান রিপোর্ট। বাসযোগ্য, ধরিত্রী বিনির্মাণে, দূষণমুক্ত নির্মল পরিবেশ নিশ্চিতে
ক্ষতিকর পলিথিন ব্যবহার বন্ধে আইন প্রণয়নের 2 দশক পেরিয়ে কার্যকরে সরকারি উদ্যোগেও বদলায়নি মাঠের বাস্তবতা। 1 নভেম্বরের পরেও দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি শরীয়তপুরেও চলছে নিষিদ্ধ পলিথিনের অবাধ ব্যবহার। পরিস্থিতি উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি করেছে হাজী শরীয়তুল্লাহ স্কাউট ও মুক্ত রোভার স্কাউটস। প্রথমে আমাদের নিজেদের পলিথিন ব্যবহার করা বন্ধ করতে হবে। মাটিতে বছরের পর বছর থাকলেও পচন সৃষ্টি করে না। আমাদের ড্রেন, পুকুর, নালা ভরে যাচ্ছে, তাই আমাদের পলিথিন ব্যবহার করা সম্পূর্ণ বন্ধ করতে হবে। আমরা যদি পলিথিন ব্যবহার কমাতে পারি তাহলে আমরা সবাই ফিউচারে একটা ভালো পরিবেশ পাবো। পলিথিনে যাচ্ছে তাই ব্যবহারের ফলে আমাদের পরিবেশটা হয়েছে দূষিত। আমরা এই পলিথিনের ব্যবহারকে রোধ করে এই পরিবেশকে আবার দূষণমুক্ত করতে পারি। পলিথিন রিসাইকেল সহ পরিবেশ সুরক্ষায় সমন্বিত পদক্ষেপের দাবি বিশিষ্টজনদের। পলিথিন আমাদের মাটির উর্বরতা শক্তি নষ্ট করে। অবশ্যই আমাদের কৃষিকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে পলিথিনের ব্যবহার কমিয়ে আনতে হবে। আমরা সবাই এই পলিথিন এবং অন্যান্য যে আবর্জনা আছে এই থেকে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করি এবং পরিবেশকে পরিচ্ছন্নতা রাখি। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং পলিথিনগুলিকে যে কোনো মূল্যে আবার রিসাইকেল করার ব্যবস্থা করতে হবে। পলিথিন ব্যবহার রোধ নিশ্চিতে জনসম্পৃক্ততা বাড়াতে কাজ করছে স্থানীয় প্রশাসন। এই পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধে জেলা পুলিশ তৎপর আছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর। গবেষণা বলছে পলিথিন ও প্লাস্টিক দূষণে পরিবেশ বিপর্যয়ই নয়, দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা হুমকির পাশাপাশি ছড়াচ্ছে নানান রোগ ব্যাধি। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। খেলার খবর। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দুবাইয়ের ফাইনালে ভারতকে 59 রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বার এশিয়ার সেরা হলো জুনিয়র টাইগাররা। লাল সবুজের 198 রানের জবাব দিতে নেমে ভারতীয় যুবারা গুটিয়ে গেছে 139-এ। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ ও টুর্নামেন্ট সেরা হয়েছেন বাংলাদেশের পেসার ইকবাল হোসেন। আরিফ চৌধুরী রিপোর্ট করছেন। সেমিফাইনালে পাকিস্তান আর ফাইনালে ভারতকে জুনিয়র লেভেলে আরেকবার এশিয়ার সেরা ক্রিকেট শক্তি বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের আরেকটি শ্রেষ্ঠত্ব অর্জনের উদযাপন। আগে ব্যাট করা বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় 200-র নিচে 198। ফাইনাল মঞ্চে সাদামাটা এক স্কোর কার্ড, নেই 50, নেই কোনো ক্যামিও। টপ স্কোরার রিজান 47 আর শিহাব জেমস 40। জবাব দিতে নেমে ভারতীয় দলকে কোণঠাসা করে দেয় জুনিয়র টাইগারদের পেসাররা। দলীয় 73 রানেই ইনিংসের অর্ধেকটা হারিয়ে বসে জুনিয়র টিম ইন্ডিয়া। আর শুরুর ঝড়ে লিড দেন সেমিফাইনালে হিরো ইকবাল হোসেন ইমন। হার্দিক রাজ আর ক্যাপ্টেন মোহাম্মদ আমান কিছুটা লেগেছিলেন, কিন্তু ক্যাপ্টেন টু ক্যাপ্টেন ক্ল্যাশে জয় পেলেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম। 139-এ গুটিয়ে ভারতের যুবারা ম্যাচ হারল 59 রানের পরিষ্কার ব্যবধানে। What a wonderful effort by Bangladesh as he poses very proudly with the trophy. The captain Azizul Hakim Tamim receives the trophy. The under-19 cricket team repeating. আরিফ চৌধুরী, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। ব্যাক টু ব্যাক শিরোপা জিতে উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ যুব ক্রিকেট দল। দুবাইতে রেকর্ড 8বারের চ্যাম্পিয়ন ভারতকে ফাইনালে হারিয়ে ড্রেসিং রুমে চ্যাম্পিয়ন সেলিব্রেশন করেছে অনূর্ধ্ব-19 বাংলাদেশ দল। এশিয়ার শ্রেষ্ঠত্বের পর এবার যুব বিশ্বকাপে চোখ ইকবাল হোসেন ইমনদের। চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা অনেক হ্যাপি। শুধু 11 জনের না, আমাদের 15 জনের একটা বিশ্বাস ছিল যে আমরা আজকে জিতবো ইনশাআল্লাহ। এই জায়গায় আমাদের টিম ম্যানেজমেন্ট অনেক সাপোর্ট করেছে আমাদের। এই এশিয়া কাপ শেষ না, আমাদের আরো অনেক কিছু করতে হবে, আরো অনেক উন্নতি করতে হবে। আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আসছে, আপনারা জানেন, তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সামনে আমরা ওয়ার্ল্ড কাপ এনে দিতে পারি। সবশেষে সুপার ফ্রেশ ফোর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো আরো একবার।
বিদ্রোহীরা সিরিয়া দখলের পর দেশ ছেড়ে মস্কোতে আশ্রয় নিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ইসরায়েলি সেনাদের সিরিয়ায় অনুপ্রবেশ ও সীমান্তে ট্যাঙ্ক মজুদ। সব প্রক্রিয়া শেষে শেখ হাসিনাকে আনতে ভারতের কাছে প্রস্তাব দেওয়া হবে জানালো প্রেস উইং। নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টাই ঘোষণা করবেন। এবং সেন্ট কিটসের প্রথম ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের হার। 5 উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল ক্যারিবীয়রা। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।